জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি বজায় রেখে অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়। আমরা সবাই একই পরিবারের সদস্য, কোনো তো সমস্যা নেই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপনের প্রস্তাব অনুমোদন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বাংলাদেশ ভারত সীমান্ত সহ বিভিন্ন বিষয়। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। পুরনো বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ দিয়েছি। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় স্বনির্ভর হওয়ার তাগিদ বিএনপি নেতাদের। স্বৈরাচারকে আশ্রয় দেয়ায় দিল্লির সমালোচনা অলি আহমদের। জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় আইজিপির দুঃখ প্রকাশ। পুলিশের হাতে মারণঘাতী অস্ত্র দেয়া নিয়ে প্রশ্ন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের কুশীলবরাই কলকাঠি নাড়ছে, অভিযোগ ক্যাবের। আদানি সহ অন্যান্য বৈষম্যমূলক চুক্তি বাতিলের দাবি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি পুরস্কার পেলেন যমুনার আলামিন হক। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হবে না, জানালেন প্রেস সচিব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। বিভিন্ন ধর্ম রীতিনীতি থাকলেও সবাই এক পরিবারের সদস্য, সবাই বাংলাদেশি। ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মীয় সহিংসতার প্রতিরোধে সঠিক তথ্য প্রাপ্তি ও সবাইকে ক্ষোভ সংবরণের আহ্বান জানান তিনি। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ বিরোধী মিথ্যা ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে 2.5 ঘণ্টাব্যাপী বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আন্তরিকভাবেই বলেছিলাম, ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক পরিবার হয়ে থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিভিন্ন পার্থক্য থাকলেও কেউই পরস্পরের শত্রু নয়। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি। সংখ্যালঘুদের বিষয়ে অবাধ তথ্য পেতে ধর্মীয় নেতাদের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রকৃত তথ্য ও সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চান তিনি। ধর্মীয় সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন তিনি। তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার। একটা হলো তথ্য, আর হলো প্রতিকার। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছি না, এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব ধর্মের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি থাকলেও সবার মাঝে ভয় কাজ করছে। সব ধর্মাবলম্বীদের নির্ভয় থাকতে ক্ষোভ সংবরণের উপরও জোর দেন তিনি। প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়, আর যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা। কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই, তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল। যত কিছু করি যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো ষড়যন্ত্রকেই এ সরকার প্রশ্রয় দেবে না, আর তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো, এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। মাহফুজ আলম বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বিদেশি অপপ্রচার দেশের কোনো ক্ষতি করতে পারবে না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন, তারপরও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছে, ঐক্যের মধ্য দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তারা বলেন, আইনজীবী হত্যার পর ঘোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি দেশে ঢুকতে চাইছে, কিন্তু তা সফল হবে না। প্রকৃত তথ্য অনেক সময়
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 2.5 ঘণ্টা বৈঠক হয় বিভিন্ন ধর্মীয় নেতাদের। অংশ নেন রামকৃষ্ণ মঠ ও মিশন, রমনা হরিচাঁদ মন্দির, বুদ্ধিস্ট ফেডারেশন, গারো সম্প্রদায়, হেফাজতে ইসলাম ও আসুন্না ফাউন্ডেশন আর খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। আমরা একটা পরিবার, বাংলাদেশে আমরা একটা পরিবার। আপনারা কি বলেছেন? আমরা বলেছি সম্প্রীতির কথাই। আমরা শান্তি চাই, আমরা কোনো দলের পক্ষ না, কোনো আমরা রাজনীতি করি না, আমরা শান্তির পক্ষে। বৈঠক শেষে হিন্দু নেতারা বলেন, বাংলাদেশে হিন্দুরা ভালো থাকলেও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে। আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে ফাদার আলবার্ট রোজারিও বলেন, কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতের মিডিয়া উস্কানিমূলক কথা বললেও দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বুদ্ধিস্ট ফেডারেশনের নেতারা বলেন, এদেশের সব ধর্মের মানুষের ঐক্য জানান দিতে একটি আন্তর্জাতিক সম্মেলনের পরামর্শ দিয়েছেন তারা। আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। এটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন, এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে, ঢাকাস্থ যে কূটনীতিক মিশনগুলো আছে, যারা আমাদেরকে দেখুক যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। গারো পুরোহিত জনসন মৃ বলেন, যারা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিরোধ করে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন তারা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। হেফাজতে ইসলামের নেতারা বলেন, ভারতেই বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলেন হেফাজত মহাসচিব। আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই, তাদের মন্দিরকে পাহারা দেই, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। এদেশে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ বলেন, সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে আলাদাভাবে মনোযোগী হতে হবে। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। কোনো প্রপাগান্ডা যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, ভারতকে আগে এর স্বীকৃতি দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। প্রধান উপদেষ্টা তাদের সবার কথা শুনেছেন। ধর্মীয় নেতারা জানান, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি আর ঐক্য ধরে রাখতে যার যার জায়গা থেকে কাজ করে যাবেন তারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বিপদগ্রস্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। দেশটির রাজনৈতিক দলগুলো নিজেদের ভোটের স্বার্থে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করে বলির পাঁঠা বানাচ্ছে, এমন মন্তব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর দেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। সংগঠনের চেয়ারম্যান বিজয়কান্তি সরকার তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নিপীড়নের তথ্য। বলেন, ভারত সরকারের ভ্রান্ত নীতির কারণে এদেশের সম্প্রীতির ধারায় বিঘ্ন ঘটে। দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হয়। বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিপ্রিয়, হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ, কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারায় বিঘ্ন ঘটে। এই যে 15 বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইলো, মন্দিরগুলিতে আক্রমণ করা হইলো, আওয়ামী লীগ 15 বছর তো একতরফা ক্ষমতায় ছিল, জোর করে, তারা তো কোনো বিচার করলো না। কিন্তু বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়া ও সেদেশের কিছু রাজনৈতিক দলের অতি মায়াকান্নায় ক্ষতির মুখে সাধারণ হিন্দুরা। আমরা মনে করি যে ভারত যদি এই মায়াকান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকি। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসেবে, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না, কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি।
আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। এ সময় ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করা সহ সংগঠনের পক্ষ থেকে 5 দফা দাবি জানানো হয়। সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা, হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই, স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, বাংলাদেশের বহুমাত্রিক স্বার্থ তথা রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক, শিক্ষা, প্রবাসী কল্যাণ ইত্যাদি বিবেচনায় রেখে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি পূর্ণাঙ্গ মিশন স্থাপন করার সময় উপযোগী সিদ্ধান্ত হবে। তবে এ বিষয়ে যাবতীয় ব্যয় পরবর্তী অর্থবছরে নির্বাহ করা হবে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি দিল্লিকে অবহিত করলেও ফিরতি জবাব পেলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন মুখপাত্র রফিকুল আলম। জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আগামী সপ্তাহে ভারত বাংলাদেশ পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে সীমান্ত ও নদীসহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রথমবারের মতো মুখপাত্র হিসেবে যুক্ত হন পাবলিক ডিপ্লোমেসি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম। নির্ধারিত বক্তব্যে মুখপাত্র জানান, আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের একটি সফরকারী প্রতিনিধি দল। আলোচনা হবে রোহিঙ্গা, জলবায়ু এবং জিএসপি সুবিধা নিয়ে। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে কি করছে বাংলাদেশ, তাকে ফিরিয়ে আনতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে। এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না, এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা, সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। তো ওইটা যখন আসবে তখন আমরা করব। আগামী সপ্তাহে ঢাকায় বসছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়। 2 দিনের সফরে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে, ফলে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার সুযোগ কম। এছাড়া মুখপাত্র আরও জানান, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গ গণমাধ্যম থেকে জেনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিডিয়াতে যা দেখেছে যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের বেঞ্চ প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন। সেই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, তথ্য এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে 200-র বেশি মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে পতিত সরকার প্রধানের বিরুদ্ধে। ইন্টারপোলের রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে। মামলার তদন্ত চলাকালে গত 4 মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার বিদ্বেষমূলক বেশ কয়েকটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়, যা পরিবর্তিত পরিস্থিতি ও মামলার তদন্ত কাজ বাধাগ্রস্ত করছে বলে মনে করে প্রসিকিউশন। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। শুনানিতে সেসব বিদ্বেষমূলক বক্তব্য পড়ে শোনান আইনজীবী। পরে আদালত এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন। যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে
তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। প্রসিকিউশন বলছে এই ধরনের হেইট স্পিচের কারণে তদন্ত কাজ বাধাগ্রস্ত হচ্ছে, তাই এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। এসব বক্তব্য পরবর্তীতে যেন প্রচার না হয় সেজন্য ইউটিউব, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হেড অফিসেও চিঠি দেবে প্রসিকিউশন। আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। গেল 18 নভেম্বর, জুলাই, আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কাজ আগামী 17 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নিজ স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে এবং আগুন দিয়ে সে দেশের পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় সে দেশের উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের মতে, ভারত বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সে দেশের রাজনীতিক, নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা। ফারাক্কা অভিমুখে লং মার্চ করার কথাও বলেন তিনি। স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, সে নিজেই এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। এভাবেই ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতারা বলেন, পতিত নিষ্ঠুর সরকারকে পছন্দ করলেও বাংলাদেশের মানুষকে পছন্দ করে না ভারত। যারা শুধুমাত্র একজন ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে, সেই হাসিনাকে, সেই আপনার নিষ্ঠুর হাসিনাকে তারা পছন্দ করে। বাংলাদেশ টিকে থাকুক এইটা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে। আরেক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবেই আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এখনো দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আর বিলম্ব নয়, এই সকল ষড়যন্ত্রের রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। দুপুরে প্রেস ক্লাবে বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। হুঁশিয়ার করেন, ফারাক্কা অভিমুখে লং মার্চ করার। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমরা আবার একটি তৃতীয় ফারাক্কা মার্চ করে আমাদের বন্ধু রাষ্ট্রকে জানিয়ে দেয় যে আমরা মানুষের কল্যাণে বিশ্বাস করি। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশের যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে কিন্তু পড়ার আশঙ্কা আছে। সমস্ত কার্ড কেবল আপনাদের হাতে নেই, বাংলাদেশের হাতেও কিছু কার্ড আছে। এটাকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। পাশের বাড়িতে যদি আগুন লাগে, সে আগুন কিন্তু আপনার ঘরেও কিন্তু এসে পড়তে পারে। বন্ধু রাষ্ট্রের সঙ্গে সংকটময় অবস্থা থেকে মুক্তি পেতে রাজনীতি, কূটনীতি ও তথ্য প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দেন নেতারা। এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এখনো বন্ধ হয়নি। এটা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের অনেকে বেসামাল। দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। বিতর্কিত অনেক লোকদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন। হাসিনার তাবেদার বাহিনীরা এখনো
সরকারি চাকরিতে বহাল আছে। আপনারা কিন্তু এখন একটার পাশে একটা শূন্য যোগ করতেছেন, দালালদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। তাদের কাছ থেকে নতুন জেনারেশনের জন্য মঙ্গল কিছু কামনা করবেন না। আমি অনুরোধ করব, শক্ত হাতে ধরুন, না হলে ফসকে যাবে। আবারও বাংলাদেশ বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় বাংলাদেশ বিরোধী সমাবেশ হয়। বিজেপির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হয়। সেখানে বাংলাদেশ বিরোধী বিতর্কিত নানা বক্তব্য দেন তিনি। বাংলাদেশ দখল করে অখণ্ড ভারত গড়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এ সময় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়েও কথা বলেন শুভেন্দু। অভিযোগ করেন বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এ সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তুলনা করেন বিজেপির এই নেতা। ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি, আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব, অখণ্ড ভারতকে। মদ খাওয়ার লোভে পড়ে আইনজীবী সাইফুলকে হত্যা করেন চন্দন দাস। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাতে গ্রেফতারের পর এমনটাই দাবি করেছেন তিনি। জানান, হত্যার সময় নেশাগ্রস্ত ছিলেন। সকালে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। আমি ঝাড়ু নিয়ে সিটিগঞ্জ কাপড় নিয়ে বার হয়েছে, ধরাই না আমাকে এক বোতল মদ খাওয়াই দিয়েছে, তুমি মারেন। চন্দন দাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি। জানাচ্ছিলেন কিভাবে ঘটিয়েছেন হত্যাকাণ্ডটি। চন্দনের দাবি, মাতাল হওয়ার পর তাকে দেয়া হয় খুনের নির্দেশ। তবে নির্দেশদাতাদের নাম বলেননি অভিযুক্ত চন্দন। এক বোতল মদ খাবি, তুমি মার, আমি খাই আমি মারছি না তো। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন চন্দন। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে গ্রেফতার হন তিনি। সেখানকার মেথরপট্টির শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকার পরিকল্পনা ছিল। সকালে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে আমরা গতকাল রাত্রে 12:15টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করি। তার জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে তার শ্বশুরবাড়ি এখানে মেথরপট্টি, ভৈরবের মেথরপট্টিতে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর আগে গেল 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে হত্যা করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা। মামলার প্রধান আসামি করা হয় চন্দন দাসকে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর কাছে এবার দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তবে তিনি জানিয়েছেন, মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না। বলেন, পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সে বিষয়েও নতুন করে ভাববার সময় এসেছে। সকালে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে বাহিনী কাজ করছে। জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। দেশের টাকায় কেনা অস্ত্রগুলিতে প্রাণ হারান ১৫০০-এর বেশি ছাত্র জনতা। প্রশ্ন ওঠে আন্দোলন দমাতে মারণাস্ত্রের ব্যবহার নিয়ে। বিষয়গুলো নিয়ে সম্প্রতি দুঃখ প্রকাশ করেছেন নতুন ডিএমপি কমিশনার। বৃহস্পতিবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করলেন আইজিপি। জানালেন, পুলিশকে মারণঘাতী অস্ত্র দেওয়ার ঘটনায় উদ্বেগ তিনি। সময় এসেছে সুষ্ঠু অস্ত্র নীতিমালা তৈরি করার। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিওয়ারে এটা আছে। সংখ্যায় কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান জানাতে পারেননি বাহারুল। বলেছেন, যারা গুলি চালিয়েছে আর যাদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তারা এর দায় এড়াতে পারবে না। হি ওয়াজ অ্যাকিউজিং মি, স্যার কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই,
আমি তো কোনো কিছু তো সাথে পাচ্ছে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি, আমার আর কোনো উত্তর নেই। তো এই যে অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে, এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন, আপনারা একটু সাহায্য করেন। আন্দোলনে নিহতদের ঘটনায় যেসব মামলা হয়েছে সেগুলোর এফআইআরে অনেক নাম নিয়ে প্রশ্ন আছে। আইজিপি বলেন, শুধু মামলায় নাম থাকলেই গ্রেফতারে যাবে না পুলিশ। বাহিনীর রাজনৈতিক ব্যবহার বন্ধে সংস্কার কমিশন থেকে সুপারিশ আশা করেন তিনি। যারা মনে করছে যে না এখন আমরাই দেশের মালিক হয়ে গেছি, এখন আমাদের কথাই চলতে হবে, থানা ইত্যাদি, ওই সব সমাজের ওই রকম প্রভাবশালী লোক তো যারা মনে করছে যে আমার কথা চলতে, মানে এটা তো আমরা হতে দিতে পারি না। তাহলে আগের 15 বছর কি দোষ করছিল? সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে যুক্তরাজ্য, এতে জঙ্গিবাদের প্রসঙ্গ আসে। আইজিপি বাহারুল জানালেন, জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে, তবে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আছে বাহিনীর সদস্যরা। বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে, ইসলামী মৌলবাদ গ্রো করছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিগত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে হয়েছে লুটপাট, মূল্যবৃদ্ধি এবং দায়মুক্তি ক্ষমতার মাধ্যমে হয়েছে ৯/৬। পরিবর্তিত সময়েও এই খাতের জন্য হাতে নেওয়া হয়নি সংস্কার উদ্যোগ। আগের কুশল অব্রায়ন আটছে কলকাঠে। জ্বালানি খাত নিয়ে সেমিনারে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে এতদিন যারা লুণ্ঠন করেছে তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। বাতিল করতে হবে আদানি সহ বিভিন্ন বৈষম্যমূলক চুক্তি। টেকসই বিদ্যুৎ এবং জ্বালানি খাত তৈরিতে গেল 1 দশকে হাতে নেওয়া হয় নানামুখী উদ্যোগ, কিন্তু এসব পদক্ষেপের বেশিরভাগই ছিল উদ্দেশ্য প্রণোদিত। হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা। সকালে জ্বালানি রূপান্তর নীতি নিয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের আলোচনায় উঠে আসে জ্বালানি খাতের নানা দিক। বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় বড় প্রকল্প বাস্তবায়নের নামে পাচার করা হয়েছে অর্থ, দায়মুক্তি আইন কার্যকর করায় বেড়েছে লুটপাটের মাত্রা। আমরা গত যে জনবিমুখী যে দুঃশাসন দেখেছি, যেটাকে আমরা ফ্যাসিস্ট শাসন হিসেবে চিহ্নিত করছি, তাদের যে দুর্নীতি, তাদের যে মানুষকে আক্রান্ত করার যে প্রবণতা, তার একটা বড় কারণ ছিল এই জ্বালানি খাতের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা। আলোচকরা বলেন, ব্যক্তি খাতে মালিকানাধীন 40টি ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল হওয়া জরুরি। ভারতীয় কোম্পানি আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পর্যালোচনা দরকার। ব্যক্তি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভর্তুকি দামে গ্যাস দেওয়া হচ্ছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। বিআরসি আইন পরিবর্তন করে সরকার মূল্য বৃদ্ধির ক্ষমতাটা নিজের হাতে নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছিল এবং বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ যেটা দায়মুক্তি আইন তৈরি করে এই দুটো পরিস্থিতিকে হাতিয়ার হিসেবে, দুটো আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, সেই ব্যবহারের জায়গাটা সংরক্ষণ করে সরকার তার যে অবস্থান পরিষ্কার করেছে তাতে আমরা শঙ্কিত। আলোচনায় 21 দফা জ্বালানি রূপান্তর নীতি বাস্তবায়নে প্রস্তাব তুলে ধরা হয়। বলা হয়, বর্তমান সরকার আগের ধারাবাহিকতা থেকে সরে আসেনি, যা এই খাতের জন্য মঙ্গলজনক হবে না। আগে সরকার এই খাতকে বাণিজ্যিক খাত করতে যেসব রদবদল এনেছিল, সেই সব রদবদলের ধারাবাহিকতায় এই সরকার রক্ষা করছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। টিআইবি সেরা অনুসন্ধানী প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলামিন হক অহন। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নারী ও শিশু অধিদপ্তরের সেলাই মেশিন প্রকল্পে কোটি টাকার দুর্নীতি বিষয়ে প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে 1999 সাল থেকে সাংবাদিকদের পুরস্কৃত করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এবছর অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদানের 25তম বার্ষিকী উদযাপন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিশিষ্ট জনদের উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন আমন্ত্রিত সাংবাদিকরা। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আল আমিন হক অহন পেয়েছেন সম্মানজনক এই পুরস্কার। তার সাথে এই সম্মাননা পেয়েছেন দ্য ডেইলি স্টারের জাইমা ইসলাম, চট্টগ্রাম ভিত্তিক সংবাদপত্র 21 পত্রিকার সাংবাদিক শরীফুল ইসলামও। চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে রিপোর্টটি করতে গিয়ে নানামুখী বাধা এসেছে, সেগুলো অতিক্রম করে শেষ পর্যন্ত রিপোর্টটি আলোর মুখ দেখেছে এবং সেটির পুরস্কার আমি পেলাম। নিঃসন্দেহে দুর্দান্ত, এবং টিআইবির এই পুরস্কারটার জন্য অনেকেই মুখিয়ে থাকেন।
আমিও মুখিয়েছিলাম, শেষ পর্যন্ত সেটি এখন আমার হাতে। বেশি দায়িত্ব সহকারে পরবর্তী কাজগুলো বা অনুসন্ধানী কাজগুলো, আমি যে অনুসন্ধানী রিপোর্টগুলো করি সেগুলোতে আরও দায়িত্বশীলতার বেড়ে গেল আমার এই পুরস্কার পাওয়ার মাধ্যমে। পুরস্কার ঘোষণার আগে প্যানেল আলোচনায় যোগ দেন আলোচকরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায় সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেনস্টে নামছিও না, কাছা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। কেউ যদি বলেন যে এই প্রতিষ্ঠানে আমাদের লোকগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এটা একটা ডাহা মিথ্যা। আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। উদ্বোধনী আয়োজনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আগের চাইতে অনুসন্ধানে আগ্রহ বেড়েছে সাংবাদিকদের। আমরা খুব প্রগতি করে ফেলেছি সেটা বলবো না, তবে আগের তুলনায় আমরা যদি ফিরে তাকাই অবশ্যই খুব আমি বলবো যে সাহসের সাথে এবং কনফিডেন্সের সাথে আমরা বলতে পারি যে আমরা এগিয়েছি। আমাদের বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বেড়েছে, আগের তুলনায় আগ্রহ বেড়েছে এবং তার গ্রহণযোগ্যতা বেড়েছে, যার মাধ্যমে অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশনের প্রধান তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা আজ গ্রামীণ ব্যাংক ইউনুস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছেন। তারা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে নোবেল গ্যালারি ঘুরে দেখেন। এরপর ইউনুস সেন্টার পরিদর্শন শেষে সামরিক উপদেষ্টারা উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিংয়ে যান। কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তারা। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 570 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের এ যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন 514 জন। আজ সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 জন ও ঢাকা বিভাগের হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ঢাকা সহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 94,884 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাণ গেছে 1,705 জনের। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।